সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেন পিস, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তিনজন পার্টিকুলার প্লেয়ারকে নিয়ে কথা বলবো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, তার বাইরে অন্য কিছু বলার নেই। কিন্তু শুরুতে যে জিনিসটা বলার রয়েছে যে ঠিক সকাল 9টার আগে আমাদের খুব পরিচিত একটা ট্রেন, যে ট্রেনে আমরা কখনো না কখনো জার্নি করেছি, কখনো না কখনো পাহাড়ে যাওয়ার জন্য বা পাহাড় থেকে ফেরার জন্য আমরা এই ট্রেনের সওয়ারি হয়েছি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, খুব পরিচিত একটা ট্রেন। সেই ট্রেন কিন্তু আজকে সকালে দুর্ঘটনার কবলে। পেছন থেকে মালগাড়ির ধাক্কায় সেখানে কামরা লাইনচ্যুত হয়ে যাওয়া, এবং সেখানে প্রায় এখনও অবধি যেটা রেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে 15+ মানুষ কিন্তু মারা গেছেন, 60+ মানুষ কিন্তু আহত। তো এই ধরনের দুর্ঘটনা রেগুলার বেসিসে ঘটছে, কিন্তু সেইগুলো আটকানোর জন্য যে ধরনের প্রিকশনস দেওয়া দরকার, যে ধরনের নিরাপত্তা নিশ্ছিদ্র করা দরকার, সেখান থেকে কিন্তু আমরা দেখি অথরিটি অনেকটা দূরে থেকে যাচ্ছে। আমরা গত বছরই করমণ্ডল এক্সপ্রেসের মতো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে দেখেছিলাম, কিন্তু তারপরে যে ধরনের নিরাপত্তা একটা মানুষ ডিজার্ভ করে, এতগুলো মানুষ পুরোপুরি বেঘোরে প্রাণ হারালো, সাধারণ মানুষ, তাদের ভাবনা চিন্তা, মানে তাদের জন্য ভাবনা চিন্তা কেউ করে না। মারা যাওয়ার পর হয়তো কেউ দুঃখ প্রকাশ করবে, কেউ হয়তো সরকারি সাহায্য পৌঁছে দেবে, কিন্তু তার আগে সেই মানুষটার কথা বা সেই পরিবারটার কি হতে পারে এই নিয়ে কিন্তু অনেকে ভাবনা চিন্তা করে না। যে ধরনের নিরাপত্তা দরকার, যে ধরনের প্রোটেকশনস দরকার, সেখান থেকে কিন্তু ভারতীয় রেল এখনও অবধি অনেক দূরে রয়েছে, অনেক কাজ বাকি, সেই কাজগুলো ভীষণভাবে দরকার। তো যারা একদমই অকালে বেঘোরে প্রাণ হারালেন, সেই মানুষগুলোর প্রতি আমাদের সমবেদনা থাকবে। তাদের আত্মা শান্তি হোক, তাদের পরিবারকে ভগবান শক্তি দিক আবারও উঠে দাঁড়ানোর জন্য, এবং যারা আহত হয়েছেন তারা খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরতে পারে। এইটুকু এখান থেকে বসে প্রে করা ছাড়া সিরিয়াসলি আমাদের কোনো আর রাস্তা নেই। বাস, এরপর অবশ্যই ফুটবলের ব্যাপারে ঢুকবো। সেখানে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে সেটা কিন্তু অবশ্যই রবসন রবিনহো, ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইন সাউথ এশিয়া। সাউথ এশিয়াতে আপাতত যতগুলো ক্লাব বিগ ইনভেস্টমেন্ট করে, সেই ইনভেস্টমেন্টের মধ্যে এতদিন অবধি কিন্তু বসুন্ধরা কিংস ছিল। সেই বসুন্ধরা কিংসকে অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার রবসন রবিনহো বেশ কয়েক সপ্তাহ আগে জানা যায় যে সে কিন্তু বাংলাদেশ ছাড়ছে। তার আগে একটা সময় গুঞ্জন ছিল যে না, বসুন্ধরাতে রেগুলার বেসিসে রবসন থাকবে, এবং সেখানে সে এমনও একটা জায়গাতে রিচ করেছিল বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সে হয়তো বাংলাদেশের জাতীয় দলে খেলবে। আপাতত সেই সম্ভাবনা কিন্তু ক্ষীণ, এবং যখন থেকে বাংলাদেশ মিডিয়াতে এই রিপোর্ট আসতে শুরু করে যে রবসন রবিনহো বসুন্ধরা কিংস ছাড়তে চলেছে, সেখান থেকে তার ডেস্টিনেশন হতে পারে আইএসএল, এই রিউমারটা কিন্তু উঠে আসে। এবং তারপরে এটা পরিষ্কার হয়ে যায় যে রিউমারটা আরও 1-1.5 মাস আগে ছিল, যে ইস্টবেঙ্গল কুড বি দ্য পসিবল সুইটার ফর রবসন রবিনহো, সেটা কিন্তু পরে আরও স্ট্রংলি বেরিয়ে আসে। এবং এই ক্ষেত্রে দুটো মত রয়েছে আপাতত ইস্টবেঙ্গল জনতার মধ্যে, যেটা আমি অন্তত আজকের ভিডিওতে ডিসকাশনের জন্য রেখেছি। একদল মনে করছে যে রবসন রবিনহোর মতো একটা স্টেটমেন্ট সিগনেচার ইস্টবেঙ্গলের দরকার। ও যে ক্যাটাগরির প্লেয়ার, ও যে লেভেলের প্লেয়ার, ও যে ডেলিভারিটা করে, যে টিমের হয়ে ও খেলুক না কেন, সেটা ব্রাজিলে হোক বা সেটা বাংলাদেশে হোক, সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলের দরকার। এবং কোথাও যদি ক্লেটন সিলভা পরবর্তী সিজনে আর কন্টিনিউ না করে, যার চান্স কিন্তু হাই, তাহলে সেই ক্ষেত্রে রবসন রবিনহো তার হাতে কোথাও আপফ্রন্টকে অ্যাটাকিং লাইন আপে যে লিডারশিপ ব্যাপারটা, সেটা কোথাও কিন্তু রবসন রবিনহো নেওয়ার মতো ক্ষমতা রয়েছে। এবং অন্য পক্ষের একটা মতামত রয়েছে যে যেহেতু অলরেডি অ্যাটাকিং জোনটাতে প্লেয়ার ভর্তি রয়েছে, সেখানে অ্যাটাকিং মিডফিল্ডে মাদিতলাল রয়েছে, দুজন সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রিস ডেমান্টাকোস, এবং তার সাথে ক্লেটন সিলভা রয়েছে। তো আরও একজন ফরওয়ার্ডকে জয়েন করা মানে রেগুলার বেসিসে দুজন অ্যাটাকিং প্লেয়ার কিন্তু বেঞ্চে বসে থাকবে। কারণ ফরমেশন সাজাতে গেলে একজন ডিফেন্ডার, একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং দুজন ফরওয়ার্ডকে কোচকে ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আরও যে বাকি দুজন অ্যাটাকার থাকছে, সেই অ্যাটাকার কিন্তু বেঞ্চে বসে থাকবে। এই ক্ষেত্রে অনেকে মনে করছে যে ওই সিগনেচারের জন্য না গিয়ে যদি ইস্টবেঙ্গল একজন সেন্ট্রাল ডিফেন্ডার কাম ডিফেন্সিভ মিডফিল্ডার সিগনেচার করায়, এর আগে একটা গুঞ্জন ছিল যে জর্ডান এলসি থেকে যেতে পারে, যার চান্স এখনও কিন্তু অফ হয়নি। কারণ হোসে অ্যান্তোনিও পার্দো তিনি অন্য কোনো ক্লাবে সাইন অলরেডি করে ফেলেছেন, যেটা স্প্যানিশের 6th ডিভিশনের ক্লাব।
অ্যামেচার ফুটবল সেখানে খেলা হয় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তার যে ইনজুরি ছিল সেই ইনজুরি থেকে রিকভারির যে প্রসেসটা সেটা তিনি সেই ক্লাবে সারতে চান। কিন্তু জর্ডান এলসি কোথাও এখনও অবধি জয়েন করেনি এবং জর্ডান এলসির একটা চান্স এখনও অবধি রয়ে গেছে ইস্টবেঙ্গলে থেকে যাওয়ার জন্য, কারণ তার মেডিকেল যে রিপোর্টস রয়েছে সেটা এখনও অবধি কিন্তু পজিটিভ জায়গাতে রয়েছে তাকে রেখে দেওয়ার মতো। কিন্তু এই ক্ষেত্রে রবসন রবিনোর যে ব্যাপারটা সেটাও বহুদিন থেকে কিন্তু স্ট্রংলি বেরিয়ে রয়েছে যে সে কোথাও ইস্টবেঙ্গল জয়েন করতে পারে। এবার এই জায়গা থেকে যদি খুব সাধারণভাবে একটা ওপিনিয়নে গিয়ে দাঁড়ানো যায় যে রবসন রবিনো সিগনেচার যদি সত্যিই কার্লোস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলে করাতে চাইছেন, তাকে ইস্টবেঙ্গলে তিনি নিতে চাইছেন, তাহলে তিনি যেটা মেন টার্গেট করছেন সেটা হচ্ছে এএফসি কম্পিটিশনস। সেটা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশনস রাউন্ড জিতে গ্রুপ স্টেজে গিয়ে ভালো কিছু করা হোক, বা কোয়ালিফিকেশনস রাউন্ড থেকে ছিটকে গিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে গিয়ে কোথাও টাইটেল কন্টেন্ডার হিসেবে তিনি কিন্তু ইস্টবেঙ্গলকে দেখতে চাইছেন। সেখানে তার কাছে কোথাও এই সিগনেচারগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমি চলে আসবো আইএসএলে, তখন কিন্তু ভাবতে হবে যে সেখানে আমি 6জন ফরেনারকে রেজিস্ট্রেশন করতে পারবো, 4জনকে আমি খেলাতে পারবো। সেটা এফসি মানে কম্পিটিশনসে হয়ে যাবে যে আনলিমিটেড রেজিস্ট্রেশন রয়েছে, সেখানে কোনো 6, 8, 11 ব্যাপার নেই। কিন্তু সেখানে ফার্স্ট 11 যেটা থাকবে, মানে প্লেইং 11 যেটা থাকবে, সেই 11-এ কিন্তু 6জন বিদেশি তিনি ইউজ করতে পারবেন, যেটা তাকে এএফসি কম্পিটিশনসে ভালো কিছু করার জন্য বা টাইটেল কন্টেনশনে থাকার জন্য, যদি সেটা চ্যালেঞ্জ লিগ হয়, সেখানে কিন্তু ভীষণভাবে এই সিগনেচারগুলো তাকে মাইলেজ দেবে। আর যদি আইএসএলের কথা বলি, তাহলে সে আইএসএলে আসার সময় যদি ইস্টবেঙ্গল এখানে যা রিউমার রয়েছে যে 8জন অবধি বিদেশি সই করাতে পারে, তাহলে কোন 2জন বিদেশি হবে, মানে কোন 2জন পজিশনের বিদেশি হবে যাদের তিনি স্যাক্রিফাইস করে আইএসএলে নামতে পারেন। এই ক্ষেত্রে এমনও হতে পারে যদি রবসন রবিনো এসে যায়, রবসন রবিনো এবং ক্লেটন সিলভা তাদের এজের যা এখন সিচুয়েশন সেটাকে যদি কম্পেয়ার করা হয়, তাহলে কিন্তু যে কোনো কোচ বা একজন তুমি সাধারণ সমর্থক হিসেবেও চাইবে যে আইএসএলে রবসন রবিনো থাকুক, যে এই মুহূর্তে ফর্মের চূড়াতেও রয়েছে এবং কোথাও মাল্টিপল পজিশনে খেলতে পারে। যেহেতু দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস সেন্টার ফরওয়ার্ডে রয়েছে, তো রবসন রবিনোকে কিন্তু কখনো উইংয়ে বা কখনো অ্যাটাকিং মিডফিল্ডে বা সেকেন্ডারি স্ট্রাইকার হিসেবে কিন্তু অল ওভার আইএসএলে যদি ইউজ করা যায়, সেটা ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন আপের জন্য ভীষণভাবে স্ট্রং হোল্ড জায়গা তৈরি করবে। তো সব দিক থেকে দেখতে গেলে রবসন রবিনো সিগনেচার যদি ইস্টবেঙ্গলে হয়, সেটা প্রত্যেকটা দিকে কিন্তু পজিটিভিটি বয়ে নিয়ে আসবে। আমার মনে হয় এটা কোথাও অনেক বেশি একটা কি বলবো ক্যালকুলেটিভ ওয়েতে বেটার ফরমেশন হতে পারে বা বেটার স্ট্র্যাটেজি হতে পারে ইস্টবেঙ্গলের ট্রফি জেতার ক্ষেত্রে বা ইস্টবেঙ্গলের টপের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। লাস্ট যে 2জন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, এই 2জনকে নিয়ে আমি অন্তত এই ভিডিওতেই লাস্ট কথা বলতে যাচ্ছি, কারণ এরপর এই 2জন প্লেয়ার যদি অন্য কোনো ক্লাবে মুভ না করে, তাহলে আর তাদেরকে নিয়ে ফার্দার আমি কথা বলবো না, কারণ অনেক হয়ে গেছে। এই মুহূর্তে সবার জানা হয়ে গেছে যে কি ব্যাপার রয়েছে মার্কেটে। আমি শুধুমাত্র এইটুকু আজকে ডিসকাস করতে চাই যে একদিকে জিকসন সিং, যে পুরোপুরি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যার হাইট, যার ফিজিক্যাল এবিলিটি পুরোপুরি ইন্ডিয়ান ফুটবল স্ট্রাকচারে ডিফেন্সিভ মিডফিল্ডারের যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে বয়ে নিয়ে যায়। উল্টো দিকে লালেং মাউই আপুইয়ার আলতে, যে ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডে ওপরের দিকে অনেকটা অ্যাডভান্সিং রোলে খেলতে পারে, যাকে নিয়ে একজন কোচ কিন্তু মাল্টিপল মানে প্ল্যানিং করতে পারেন। এই 2জন প্লেয়ার যাদের নিয়ে রুমার রয়েছে যে কেউ একজন ইস্টবেঙ্গলে, কেউ একজন মোহনবাগানে জয়েন করতে পারে, কোন টিমের জন্য কে বেস্ট হতে পারে, এটা জাস্ট আমার একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি ডিসকাস করতে চাই। প্রথম কথা যদি আমি জিকসনকে নিয়ে বলি, তাহলে আমার ওপিনিয়ন এখানে থাকবে যে জিকসনের মতো প্লেয়ার যদি মোহনবাগানে জয়েন করে, সেই ক্ষেত্রে কিন্তু জিকসন এবং মোহনবাগান উভয়ের জন্য ভালো। কেন জিকসন মোহনবাগানের জন্য ভালো, তার সব থেকে বড় 2টো রিজন হচ্ছে যে জিকসনের যে হাইটটা রয়েছে বা জিকসন যেভাবে কেরালার টিমটাতে খেলে, 2জন ডিফেন্ডারের সামনে ওই রকম একজন ডিফেন্সিভ ব্লকার, ঠান্ডা মাথার ডিফেন্সিভ মিডফিল্ডার এবং বল প্লেয়িং, যে বলটা ভালো পাস বাড়াতে জানে, এই ধরনের ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু মোহনবাগানে লাগবে। এবং সেখানে সেন্ট্রাল মিডফিল্ডে খেলার জন্য যদি আমি ধরে নিই যে মাঝমাঠটাতে অ্যাটাকিং মিডফিল্ডে একজন বিদেশি ইউজ হবে, কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড এবং সেন্ট্রাল মিডফিল্ড এখানে 2জন ইন্ডিয়ান প্লেয়ার ইউজ হবে, তাহলে কোথাও মনে হয় যে জিকসনের সাথে কিন্তু অনিরুদ্ধ থাপা এই কম্বিনেশনটা অনেক বেশি হিট করতে পারে। এবার যেহেতু আমরা জানি যে হোসে মলিনা তিনি
4-2-3-1 এই ফরমেশনে খেলাতে পছন্দ করেন। অর্থাৎ 4 জন ডিফেন্ডারের সামনে 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার বা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন সেন্ট্রাল মিডফিল্ডারের উপরে দায়িত্ব থাকবে অ্যাডভান্সিং রোল খেলার। 3 জন তার সামনে থাকবে, যার মধ্যে 2টো উইঙ্গার এবং একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন সেন্টার ফরওয়ার্ড। এই ফরমেশনটা কিন্তু হোসে মলিনার অন্যতম পছন্দের ফরমেশন। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে একজন কোচের ফরমেশন কিন্তু অনেক সময় পুরো টিমটা কীরকম তৈরি হচ্ছে তার উপরেও ডিপেন্ড করে। যেহেতু হোসে মলিনা তিনি নিজের হাতেই মোহনবাগান টিমটাকে তৈরি করেননি, তিনি কিছু সিগনেচার নিজের হাতে করাবেন, কিন্তু এই টিমটা প্রায় 90% রেডি। তো এই জায়গাতে তার হাতে যে ধরনের প্লেয়াররা রয়েছে সেই ওয়াইজও কিন্তু তিনি নিজের ফরমেশনকে ডেভেলপ করবেন, কারণ একজন কোচ একটা সিঙ্গেল ফরমেশনে তিনি দাঁড়িয়ে থাকেন না। একজন কোচ যত বেশি করে ফরমেশনকে ডেভেলপ করেন, যত বেশি করে চেঞ্জ করেন, তত বেশি একজন কোচের কিন্তু সাকসেস রেট বাড়ে। তো সেই জায়গা থেকে আমরা যদি বলে দিই যে না, হোসে মলিনার এটাই ফরমেশন রয়েছে এবং এই ফরমেশনেই তিনি খেলাবেন পুরো সিজন জুড়ে, সেটা বড় বোকামি হবে। কিন্তু তার যেটা পছন্দের ফরমেশন রয়েছে সেটাকে মাথায় রেখে আমি জাস্ট আজকের কথাটা বললাম। সেই জায়গাতে আমার মনে হয় যে যেহেতু থাপার মতো প্লেয়ার রয়েছে, যেহেতু সাহালের মতো প্লেয়ার রয়েছে যারা সামনের দিকে অনেক বেশি অ্যাডভান্সিং রোল নিতে পারে, যেখানে পেত্রাতসের মতো প্লেয়ার রয়েছে একদম পারফেক্ট নাম্বার 10, নাম্বার 9 এবং সেকেন্ডারি স্ট্রাইকার সব পজিশনে খেলতে পারে, তো মাঝ মাঠের জায়গাতে বিদেশি বলো ইন্ডিয়ান বলো সেখানে অ্যাডভান্সিং রোলে খেলার মতো প্লেয়ার কিন্তু মোহনবাগানে রয়েছে। মোহনবাগানে একদম পারফেক্ট ডিফেন্সিভ ব্লকার লাগবে, যেটা জিকসেন যতটা গিফট করতে পারবে আমার মনে হয় ততটা আপুইয়ার ক্ষেত্রে হবে না। কেন বলছি হবে না, কারণ আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড খেলার পাশাপাশি অনেকটা অ্যাডভান্সিং রোলেও যায়। তাকে সেই জায়গাতে কোচরা কিন্তু ইউজ করেছেন এর আগে, সেটা নর্থ ইস্টে হোক, সেটা মুম্বাইয়ে হোক, সেটা ডিফারেন্ট যারা কোচ থেকেছেন তারা কিন্তু ইউজ করেছেন। সেটা জিকসনের ক্ষেত্রে অনেক বেশি তাকে আমরা 90 to 95% টাইমে দেখেছি একজন ডিফেন্সিভ ব্লকার হিসেবে, কখনো ডিফেন্সে নেমে এসেও সে কিন্তু সাহায্য করেছে, সুইপারের রোল নিয়েছে, যেটা আপুইয়ার থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না। আপুইয়া অনেক বেশি অ্যাডভান্সিং অনেক সময় খেলে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিকসেন যদি মোহনবাগানে সই করে সেই ক্ষেত্রে অনেক বেটার সিগনেচার হবে, এবং আপুইয়া যদি ইস্টবেঙ্গলে সই করে কেন সেটা বেটার হবে তার সবথেকে বড় রিজন হচ্ছে যে সাউল ক্রেসপোর মতো একটা মিডফিল্ডার কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি রয়েছে, যে সাউল ক্রেসপো ডিফেন্সিভ মিডফিল্ডে খেলার পাশাপাশি অনেক বেশি সেন্ট্রালি বা অ্যাটাকিং মিডফিল্ডের জোনে কিন্তু অ্যাডভান্সিং রোলে চলে যায়। সেই জায়গাতে এমন একজন প্লেয়ারকে লাগবে যে নিচের দিকে থাকবে। আবার মনে করে দেখো, সাউল এমন একটা প্লেয়ার যে কিন্তু একইভাবে ওপর থেকে নিচেও নেমে আসে, এবং সেই জায়গাতে যখন একজন প্লেয়ার আরেকজনকে কাভার করবে তখন কিন্তু আপুইয়ার মতো প্লেয়ার সে অ্যাডভান্সিং রোল নিয়ে ওপরের দিকে উঠে যেতে পারবে। যখন মনে হবে যে না, সাউলের নিচে থাকাটা বেশি দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপুইয়াকে অনেক বেশি অ্যাডভান্সিং কার্লোস কোয়াদ্রা তিনি খেলাতে পারবেন। কিন্তু রিসেন্ট টাইমে একটা কমেন্ট বারবার করে ঘুরে ফিরে এসেছে, বহু কমেন্ট ঘুরে ফিরে এসেছে, পজিটিভ কমেন্ট। আমি জাস্ট সেটাকে অনেকেই বলেছে, অনেককে হয়তো রিপ্লাই দেওয়া হয়নি, যে আপুইয়া মুম্বাই সিটি এফসিতে খুব হ্যাপিলি রয়েছে, কোচ তাকে ইউজ করছেন, বিভিন্ন পজিশনে আপুইয়া খেলছে, কখনো একদম ডিফেন্সিভ ব্লকারে, কখনো সেন্ট্রাল জোনে, ইভেন এমনও সময় দেখেছি যে পিটার ক্র্যাটকে তাকে একদম অ্যাটাকিং মিডফিল্ডে তুলে দিয়েছে, কিছু কিছু সময় বক্সের ধারে কাছে আপুইয়া ঘোরাফেরা করছে, শট নিচ্ছে। তো এত হ্যাপিলি ওখানে থাকার পর, এত ইন্ডিপেন্ডেন্টলি ওখানে খেলার পর, এবং যেখানে ওর পজিশন নিয়ে কোনো রকম বাধা বিপত্তি নেই, ওর যে স্ট্রং জায়গাটাও তৈরি করতে পেরেছে টিমের মধ্যে, সেখানেও খুব একটা প্রবলেম নেই, তাহলেও সেই প্লেয়ারটার ছাড়ার রিউমার কেন মার্কেটে রয়েছে? দেখো, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে যে একটা চ্যাম্পিয়ন টিমে থাকা প্লেয়ার, একটা সিজনড ওয়াইজ ভালো পারফরমেন্স করতে থাকা প্লেয়ার সেই টিমে অনেক সময় কিন্তু ক্লাব ছাড়ে। সেখানে অনেক রকম রিজন থাকে। এমনও হতে পারে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফুটবলিং ব্যাপারটা, তো ফুটবলিংয়ের বাইরে নন ফুটবলিংও কিছু ব্যাপার থাকে যেটা আমরা দেখতে পাই না। তো সেই জায়গা থেকেও কিন্তু অনেক ট্রান্সফার হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না যে এটা কী করে হলো। আমরা অনেক সময় অনেক প্লেয়ারকে নিয়ে কথা বলি যে এই প্লেয়ারটা তো হ্যাপিলি রয়েছে, এত ভালো ভালো পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে, এত ভালো খেলছে, কোচের সাথে দেখা যাচ্ছে ভালো সম্পর্ক, সব ঠিক রয়েছে, তারপর সেই প্লেয়ারটা যাচ্ছে কেন? অনেক সময় কি হয়, নন ফুটবলিং কিছু ম্যাটার থাকে যেগুলো আমাদের পুরোপুরি চোখের আড়ালে থাকে, এবং সেটাও অনেক সময় একটা প্লেয়ারের ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে রোল প্লে করে। এই ক্ষেত্রেও তেমনও হতে পারে, এই ক্ষেত্রে অবাক হওয়ার কিছু নেই। এবং অনেকে মনে করছে যে না, আপুইয়ার কাছে কিছু বিদেশি ক্লাবেরও অফার রয়েছে, জাপান থেকে অফার রয়েছে, সেখানে সে মুভ করতে পারে, বাট আমি জানি না এই ধরনের কোনো স্ট্রং লিঙ্ক আপ এখনও অবধি আপুইয়ার ক্ষেত্রে হয়েছে কিনা। যদি হয় তাহলে সিরিয়াসলি বলছি আমরা হ্যাপি থাকবো যে আবারও একটা প্লেয়ার বিদেশে গেল, নিজের লাককে ট্রাই করলো, কতটা ভালো খারাপ করলো সেটা তো প্লেয়ার এবং কোন ক্লাবে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। বাট হ্যাঁ, আমরা চাই আমাদের প্লেয়াররা বিদেশে যাক, কিন্তু আপাতত সেই নিয়ে খুব একটা জোর গুঞ্জন নেই। তো সেই জায়গা থেকে যদি আপুইয়া ফাইনালি ইস্টবেঙ্গলে মুভ করে
আমার মনে হয় যে ওর ইস্টবেঙ্গলে মুভ করাটা অনেক বেশি বেটার হবে। এবং সেই ক্ষেত্রে সৌভিক চক্রবর্তী, যার সম্ভবত 2025 সিজনটা মানে 2024-25 সিজনটা লাস্ট সিজন হতে পারে, কারণ অনেক দিন হয়ে গেল, এজও হয়ে গেছে, এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে এবার ভাবতে হবে যে আরও ইয়াং প্লেয়ারের হাতে দায়িত্ব তুলে দেওয়া। মাঝ মাঠে কোথাও সেই প্লেয়ার বড় দায়িত্ব নেবে, বড় সময়ের জন্য থাকবে, এবং সাউলের সাথে বা মাদি তারালের সাথে যে কম্বিনেশনটা আপুইয়ার হবে, সেই কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি স্ট্রং কম্বিনেশন হবে। এবং আমি আরও একটা এক্সাম্পল দিতে চাই যে ধরে নাও ISL এ 4 জন বিদেশি সিলেকশনের ক্ষেত্রে 4 জন এমন বিদেশি সিলেক্ট করা হলো যে 4 জনের মধ্যে 3 জন থাকবে পুরোপুরি অ্যাটাকিং জায়গাতে এবং একজন ডিফেন্ডার থাকবে, মানে এখানে হিজাজি মেহের থাকলো, মাদি তালাল থাকলো, এবং একদম সেন্টার ফরওয়ার্ড পজিশনে 2 জন প্লেয়ারকে ইউজ করা হলো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মাঝ মাঠে আপুইয়ার রোলটা ভীষণভাবে ডিসাইসিভ হয়ে যাবে। আপুইয়া একটা মেজর রোল প্লে করবে, এবং সেখানে যদি তার পার্টনার হিসেবে সে সৌভিক চক্রবর্তীকে পাই, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে জোড়া ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড বা জোড়া ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডে নিয়ে ইস্টবেঙ্গল অনেক বেটার করতে পারবে, যেখানে আরও বেশি টাফ অপোনেন্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলবে। তো এই রকমভাবে বিভিন্ন ফরমেশনকে তুমি যদি সাজাও বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুমি যদি দেখো, তাহলে তুমি অন্তত বুঝতে পারবে যে আপুইয়া সিগনেচারটা ইস্টবেঙ্গলে অনেক বেশি পারফেক্ট একটা সিগনেচার, এবং সেটা ভীষণভাবে দরকারিও ইস্টবেঙ্গলের জন্য। হবে কি হবে না, জিকসন মোহনবাগানে আসবে কি আসবে না, আপুইয়া ইস্টবেঙ্গলে আসবে কি আসবে না, এটা অনেক পরের ব্যাপার। বাট আমি অন্ততপক্ষে এদের দুজনকে নিয়ে আজকে লাস্ট ভিডিও কথা বললাম। এরপর যখন এরা মুভ করবে বা যখন এরা মুভ করবে না, একদম তখন কথা বলবো। আই ক্যান প্রমিস যে এর মাঝে এই দুজন প্লেয়ারকে নিয়ে কোনো রকম ডেভেলপমেন্ট না হওয়া অবধি আর কোনো কথা বলবো না। তো জাস্ট নিজের যা ওপিনিয়ন রয়েছে দুজন প্লেয়ারকে নিয়ে, দুজন পসিবল ক্লাবে মুভ করা নিয়ে, কোথায় বেটার হতে পারে সেই নিয়ে আমার নিজের ওপিনিয়ন শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে এই দুজন প্লেয়ারকে নিয়ে, তাদের মুভ করা নিয়ে, পসিবিলিটিস নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।